ও ভাই সাহেব, কি বিখ্যাত কুয়াশা! পা নামালে হবে না বলি তো। ইরি কি অবস্থা! আর রাস্তাটা একদম সোজা, দারুণ লাগছে কিন্তু এখানটা। তাহলে এই ড্যামের জলেই নাইবি বলছিস তো নাকি? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, শুরু হচ্ছে আবার একটা নতুন যাত্রা, আবার একটা নতুন ভ্লগ। তো মানে এখন হচ্ছে রাত্রি, আর সময় মানে 11:10, হয়তো তোমরা দেখতে পাচ্ছ 11:10 হয়ে গেছে, দেখো। তো আমি এখন আমি বেরোবার তৈয়ারি করছি, সব কিছু রেডি করছি। অ্যাকচুয়ালি বেরোবো আমরা একদম ফার্স্ট সকালে, যেটাকে আর্লি মর্নিং বলে। তো সেই একদম ফার্স্ট সকালে আমরা বেরোবো। আর কোথায় যাব সেটা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমার টাইটেল এবং আমার থাম্বনেল দেখে। তবু আমি বলছি, আমরা যাব বক্রেশ্বর, ওখানে উষ্ণপ্রসব, তারপরে তোমার ড্যাম ইত্যাদি এইগুলো ঘুরবো। তো তার সঙ্গে মামাভাগ্নে পাহাড়, এগুলো আমরা ঘুরবো। তো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, রিকোয়েস্ট রইল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা হয়তো এখন আমার হরিপালের ব্লগ দেখছো বা দেখেছো বা দেখোনি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, দারুণ হয়েছে প্রথমের উদ্বোধনী ব্লগটা। অ্যান্ড আরেকটি ব্লগ আমি হরিপাল মেলা নিয়ে পোস্ট করব, সেটাও তোমরা দেখবে। তো তার আগে এই ভিডিওটা আমি পোস্ট করছি। তো হয়তো এরকমও হতে পারে ওই ভিডিওটা আমি আগে পোস্ট করে ফেলেছি। অ্যাকচুয়ালি এটা আমি এখন শ্যুট করছি, তো এটা আগে পোস্ট হবে না, এটা আগে পোস্ট হবে বুঝতে পারছি না। বাট চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো আমি আমার ব্যাগ ট্যাগ এসব গুছোচ্ছি। তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো ব্যাগ আমার, আর এই হচ্ছে আমার এটা গার্ড, বাইকের যে গার্ডগুলো আমি পরি আর কি, তোমরা হয়তো দেখেছো। অ্যান্ড তার সঙ্গে এই হচ্ছে আমার ব্লগিং সেট আপ, আমার এই ব্যাগের মধ্যে থাকে। আর আমি একটা বড় মোজা কিনে নিয়ে এসেছি, তার কারণে এখন খুব ঠান্ডা, পায়ে ঠান্ডা লাগবে। তো সেই জন্য আমি আর একটা বড় মোজা নিয়ে এসেছি। আর ফোন টোনগুলো চার্জ দিয়ে নিচ্ছি রাত্রে, কারণ একদম সকালে বেরোবো। আর আমাকে আমার বন্ধু সোমনাথ, যার সঙ্গে আমি যাচ্ছি আর কি, অ্যাকচুয়ালি ওরই রিকোয়েস্টে যাচ্ছি। এই সময় সামনে আমার একটা বড় বাড়ির কাজ আছে, তো এখন বেরোবার আমার ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে। বাট ও আমাকে একটু রিকোয়েস্ট করেছে যে 2-1 দিনের ব্যাপার, চলো ঘুরে আসি। হ্যাঁ, আর কোথাও যাওয়া হবে না হয়তো এসিতে। তো সেই জন্য অ্যাকচুয়ালি কী করবো, ছুটিও আছে, তো বেরিয়ে পড়লাম। তো চলো আমি ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিই। আমার টোটাল সেট আপ রেডি, এগুলো আমি সকালে পরবো। এবার আমার ঘুমোবার পালা। ফোনে অ্যালার্ম লাগিয়ে দিয়েছি, উঠবো 5:40, রেডি হবো, বেরিয়ে পড়বো। ওকে, সো গুড নাইট, দেখা হচ্ছে একদম সকালবেলায়, ফার্স্ট মর্নিং। ওকে, বাই, গুড নাইট। বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, এখন বাজছে 5টা, আর আমি উঠে পড়েছি। এবার রেডি হতে হবে আর বেরোতে হবে। আমাকে এইমাত্র জাস্ট ফোন করেছিল সোমনাথ, এবং ফোন করে বলছে যে বেরিয়ে পড়ো। ও উঠে পড়েছে আর কি, তো যে বেরিয়ে পড়ো। চলো এবার আমি রেডি হয়ে নিই, আর সময় হয়ে গেছে 5টা। তো বন্ধুরা, ফাইনালি আমি হয়ে গেছি রেডি, আর সময় হয়েছে 5:30। তো চলো এবার বেরোনো যাক। আগে আমি এখান থেকে সোমনাথের বাড়ি যাব, ওখান থেকে ওকে নিয়ে তারপরে আমাদের টার্গেটের দিকে এগোবো, ডেস্টিনেশন। তো বন্ধুরা, ফাইনালি আমি বেরোলাম আমার বাড়ি থেকে।
আর এখন কি বলবো, প্রচুর কুয়াশা। দেখো এখানটা এখন পরিষ্কার সব দেখতে পাওয়া যাচ্ছে, তবে একটুখানি ফাঁকাই গেলে কিন্তু বিখ্যাত কুয়াশা। কারণ আমি যখন ঘুম থেকে উঠলুম তখনই আমি দেখেছি যে আমার বাড়িতেও মানে একদম কুয়াশায় পুরো ভর্তি হয়েছিল। আর দেখো এবার দেখতে পাচ্ছ, এগুলো তো পাড়ার ভিতরে। পাড়া থেকে যখন বেরিয়ে যাব তখন বুঝতেই পারবে যে কি হারে কুয়াশা হয়েছে। দেখো কে একজন মাঠে চলে যাচ্ছে এক্ষুনি কাজ করবে বলে। প্রচুর কুয়াশা হয়েছে, তাও আমি আমার ভাইজারটা বন্ধ করলুম, কারণ আমার নাকে লাগলে আমার অ্যালার্জির প্রবলেম আছে, হাঁচি হবে, সেই জন্য বন্ধ করে দিল। তবে একে মাঝে মাঝে সাফ করতে হবে, না হলে কিছু দেখতে পাওয়া যাবে না। আমার ভালো লাইট আছে, অসুবিধা নেই, জ্বালিয়ে দিই। এটা সিঙ্গেলে জ্বালিয়েছি, আর একটা আছে ডবলে। তো বন্ধুরা, একটা কথা আমি তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে প্রথমে বলতাম ভিডিওর স্টার্টিংয়ে যে আমি এতে বক্রেশ্বর যাচ্ছি। শুধু বক্রেশ্বর নয়, এর সঙ্গে আমরা ম্যাসেঞ্জার ড্যামও দেখব। তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত, এবং হয়তো একটা ব্লগে হবে না, পাটে পাটে হবে ব্লগগুলো। ধরো এটা আমার মোটো ব্লগ হচ্ছে, এটা হয়তো সম্পূর্ণ মোটো ব্লগ হবে। এরপরে পাটে পাটে আরও 2 কি 3টে ব্লগ আসবে, যেগুলো এই বক্রেশ্বরের ব্লগ থাকবে এবং মেসেঞ্জারের ব্লগ থাকবে। তো চলো দেখা যাক কীভাবে কি করা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো, ব্যাস এটাই। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ছোটোখাটো ব্লগারের ব্লগ। রাস্তায় প্রচুর কুয়াশা। চলো সোমনাথের বাড়ি গিয়ে আগে পৌঁছায়, তারপরে বেরিয়ে যাব আমরা আমাদের গন্তব্যের দিকে। ওই দেখো দূরে একটা বাইক। মানে এরকম কুয়াশা থাকলে আর একটা সমস্যা হচ্ছে কি, আন্দাজ করাও যায় না যে কত দূরে আছে গাড়িটা। লাইটটা দেখতে পাওয়া যায় ডিপ ডিপ করে জ্বলছে, এইটুকুই, তাই না? তো চলো, কথা বলতে বলতে আমি চলে এসেছি সোমনাথের বাড়িতে, মানে বাড়ির কাছাকাছি একদম। তো গাইস ফাইনালি সোমনাথ চলে এসেছে, মানে এসে পড়েছে এবং আমার পিছনে বসেও পড়েছে। এবং সোমনাথের বাড়ির কাছ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার। এইটা দিয়ে বেঁকবো তো বাঁ দিকে। সময় হয়ে গেছে 5টা 49, মানে 5টা 50ই ধরো, 5টা 50। আর আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিলাম। ট্রিপ এ 0 হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কুয়াশা, আর কুয়াশা তো দেখতে পাবে ফাঁকাই যায়। তারপরে এখন তো আমরা পাড়ার মধ্যে আছি, তবু কুয়াশা কম আছে। আর ভাইজার ফেলে তো বাইক চালানোই যাচ্ছে না। দেখো বেশি হুটোপাটি করার দরকার নেই আমাদের, বা ইচ্ছে নেই, মোটামুটি আরামসেই যাব। আর ঠান্ডাটা তবু মোটামুটি কম আছে একটু, গত 2-3 দিনের তুলনায়। সেক্ষেত্রে আমাদের একটা বেনিফিট আছে যে ঠান্ডাটা একটু কম লাগবে, বাট কুয়াশাটা প্রচুর আছে, যেটা গত 2-3 দিন এতটা ছিল না। কিন্তু মানে গত রাত্রি থেকে আমরা বুঝতে পেরেছি যে কুয়াশার হারটা বাড়বে, কারণ মেঘলার পরে আকাশটা পরিষ্কার হলো।
দেখতে পাচ্ছ কুয়াশা। মোটামুটি কাছাকাছি একটু দেখা যাচ্ছে, বেশি দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে ক্যামেরার লেন্সে কুয়াশা জমে যাবে, ভিডিও কেমন আসবে বলতে পারছি না। তবে কথা দিচ্ছি তোমাদেরকে ফুল এন্টারটেইন করব, ফুল এনজয় দেব, কারণ কুয়াশাটা কমতেই দেখতে পাবো আমরা ভালো পরিষ্কার স্বচ্ছ আকাশ, কারণ মেঘলার কোনো ব্যাপার নেই। আর তারপরেই শুরু হবে আমাদের এক্সট্রিম ব্লগ, সরি এক্সট্রিম মোটো ব্লগ। সোমনাথ চুপ করে বসেছে, কিচ্ছু বলে নেই, বুঝতে পারছো কেন জানি না। ঠান্ডা লাগছে হয়তো। ওকে বললাম সকালে চান করে নেবো, হ্যাঁ স্নান টান সেরে নেবো। ও বলছে না ওখানে গিয়ে করবো হট স্প্রিংয়ে, উষ্ণ প্রসব। আর ঠিক আছে, সেই চিন্তা ভাবনাটাও ভালোই। সেখানে গিয়ে চান করার মজাটা একটু আলাদা হবে। তো এখন আর কি বলবো, এখন বলার কিছু নেই, কারণ বিখ্যাত কুয়াশা। হ্যাঁ, দেখতেও কিছু পাবে না, দেখাতেও কিছু পারবো না তোমাদেরকে এই কুয়াশা ছাড়া। তো আকাশ একটু পরিষ্কার হোক, তারপর থেকে দেখাবো সব কিছুই, রাস্তাঘাট আর পরিবেশ, কোথা দিয়ে যাচ্ছি, কি খাচ্ছি, তারপরে কোথায় কোথায় দাঁড়ালাম, সেখানকার পরিবেশের ফিলিংসটা নেওয়া হবে, কেমন জায়গা সেটা। অ্যাকচুয়ালি এটাই তো মজা, তাই না? বাইকে করে সফর করার এটাই হচ্ছে মজা। আলাদা আলাদা জায়গায় দাঁড়াবো, সেই জায়গাটা দেখবো কেমন, আর ইত্যাদি ইত্যাদি, এইসবগুলোই তো মানে মেন ভালো লাগে। ও ভাই সাহেব, কি বিখ্যাত কুয়াশা! এই বছরের শীতেই প্রথম আমরা কুয়াশার মুখ দেখছি, মানে উঠি তো 8টা 9টায়, কি কুয়াশা দেখবো। কুয়াশা আমাদের অপেক্ষা করে 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 চলে যায়, তারপরে আমরা উঠি। গত বছরে আমরা এরকম সময়ে শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম, তার ব্লগ আমি পোস্ট করিনি, কারণ ব্লগগুলো সেইভাবে ঠিক করতে পারিনি বলে, তাই পোস্ট করিনি। কিন্তু ব্লগ করেছিলাম, ঠিক এরকম সময়ই গেছিলাম, আর এইরকমই ঘন কুয়াশা ছিল। আর আমরা তখন চেপেছিলাম, মানে বন্দে ভারত চেপেছিলাম। বন্দে ভারত সেই প্রথমবার বন্দে ভারতে যাত্রা করেছিলাম আমরা, দারুণ লেগেছিল আমাদের, অসম। গাইস সময় হয়ে গেছে 7টা 15, আর আমরা এখন পৌঁছেছি পালসিটের টোল প্লাজায়। পালসিটের টোলে এখন আমরা আছি, আর সময় 7টা 15 হয়ে গেছে। মানে এতই কুয়াশা, ঘন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। মোটামুটি রোদ্দুরটা বেরিয়েছে, এবার রোদ্দুরের মুখ দেখা গেছে। আর রোদ্দুরের মুখ যেহেতু দেখা গেছে, এবার নিশ্চয়ই কুয়াশাটাও কমবে। আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছাবো বর্ধমান। আর এই দেখো আমাদের বাইক সমেত ফিরে গেছে, বুঝতে পারছি, এত কুয়াশা। আর গাড়িরও ভালোই চাপ আছে রাস্তায়, বুঝলে তো। তো চলো পৌঁছাই এবার বর্ধমান। বন্ধুর কাঁধে হাত দিয়ে সকালের সূর্য ওঠা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান শহরে। বর্ধমান শহরে ঢুকতে ঢুকতেই আমরা দেখলাম সকাল হওয়া, সকালের স্বচ্ছতা, সকালের ট্রাফিক, আর সকালের সুন্দর ঝকঝকে একটা
ওয়েদার। তারপরে আমরা টুকটুক করে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম বর্ধমান শহরের অভ্যন্তরের দিকে। প্রথম সকালেই পৌঁছালাম বর্ধমান শহরে, আর বর্ধমান শহরের মধ্যে দাঁড়িয়ে এক জায়গায় আমরা সকালের ব্রেকফাস্ট অর্থাৎ চাটা ওখানেই খেয়ে নিলাম। তারপরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বর্ধমান সিটি। দারুণ বাম্পার করেছে এখানে, বিখ্যাত। আর বর্ধমান সিটিটা পার হলেই তারপরে আমরা ধরবো বোলপুর রোড। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে বর্ধমান সিটি। বর্ধমান সিটি বেশ ভালোই নাম করা জায়গা। এখন সময় হয়ে গেছে 8টা। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি বক্রেশ্বর। আমাদের টার্গেট আছে যে বাপরে, 12টার মধ্যে পৌঁছাবার, বাট পৌঁছাবো কিনা জানি না। আর আমাদের প্ল্যান আছে ওখানে গিয়ে আগে হোটেলটা খুঁজে নেবো থাকার জন্য, যেহেতু আমরা 1 নাইট হোল্ড, আমরা একটা রাত স্টে করবো ওখানে। তো আগে হোটেলটা খুঁজে নেবো, নাহলে সন্ধ্যার দিকে হলে উল্টোপাল্টা রেট চাইবে। হোটেলটা পেয়ে গেলে আর চিন্তা থাকবে না। আর আজকে আমরা বক্রেশ্বরটাই ঘুরবো। মামা ভাগ্নে পাহাড়, দুবরাজপুর, হট স্প্রিং, উষ্ণ কৌশব যাকে বলে, এবং ওইখানে আমরা স্নানটা করবো ভাবছি। এখানে একটা দারুণ ওয়াচ লাগানো আছে, দেখতে পাচ্ছ, বিখ্যাত লাগছে। সিটির মধ্যে একটা ভয় থাকে, বিশেষ করে আমার, সেটা হচ্ছে রেড লাইট। সবসময় বোঝা যায় না, আসলে আমরা গ্রামের মানুষ তো, আমাদের গ্রামে টামে সব রেড লাইট ফেড লাইটের সিন নেই, তার কারণে অভ্যস্ত নই তো আমরা। তো এই হচ্ছে বর্ধমান। সামনে রেড লাইট, দেখেছ? রেড লাইটের কথা বলতে বলতে রেড লাইট চলে এসছে।
মোটামুটি বর্ধমান সিটিটা পার হয়ে গেলে আশা করছি আমরা বেরিয়ে যেতে পারবো তাড়াতাড়ি। বর্ধমান সিটিটা একটু জ্যাম হবে। সিটির ব্যাপার তো জ্যামটা হওয়া স্বাভাবিক। সকাল 8:11 আমরা পৌঁছে গেছি বর্ধমানে। আমরা অনেক তাড়াতাড়ি আজকে বেরিয়েছিলাম, বাট প্রচুর কুয়াশার কারণে আমরা একটু স্লো আসতে হয়েছে, আর সেই জন্যই আমরা এখন বর্ধমানে। না হলে কিন্তু আমরা আরেকটু দূরে হয়তো চলে যেতাম, গুসখারার কাছাকাছি আমরা হয়তো পৌঁছে যেতাম যে সময় আমরা বেরিয়েছি। আমাদের ডান দিকে বর্ধমান স্টেশন, আর ওই হচ্ছে বর্ধমানের ফেমাস ব্রিজ। ঠিক যাচ্ছি? হ্যাঁ ঠিক যাচ্ছি। গুগল বাবা সঙ্গে আছে, অসুবিধা কি আছে? দুর্গাপুর। শীতকাল মানেই ভ্রমণের ইচ্ছা, শীতকাল মানে ফিস্ট, শীতকাল মানে ট্যুর। আসলে শীত আসা মানেই মানুষের মনের মধ্যে জেগে ওঠে ভ্রমণের ইচ্ছা। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু বর্ধমান সিটিকে ছাড়বো। আর বর্ধমান সিটিকে ছাড়া মানেই একদম ক্লিয়ার রাস্তা পাবো আশা করছি। এবার জানি না ওদিকে রোড কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, কারণ এখন বিভিন্ন জায়গায় রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে। রোড ঠিক থাকলে কোনো অসুবিধা নেই, আর রোড যদি ভাঙা ফুটো থাকে তো একটু সমস্যা হয়ে যাবে। দেখো বর্ধমানেও কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। ইচ্ছে আছে আমার তোমাদেরকে বর্ধমানেরও বিভিন্ন জায়গাগুলো দেখাবো, ব্লগ করব। বাস তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না হলে আমি কখনোই পারবো না দেখাতে। তোমাদের সাপোর্ট এখন তো প্রয়োজন আমার। আর আমার মোটামুটি 1K এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। আশা করছি আর 2-1 দিনের মধ্যেই আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। সব কিছুই কিন্তু তোমাদের জন্যই, যা হয়েছে যেটুকু হয়েছে তোমাদের জন্যই, আর যতটা হবে সেটাও তোমাদের জন্য। স্বপ্ন আছে অনেক, ইচ্ছে আছে অনেক, এবার সহজ দরকার তোমাদের, সাপোর্ট দরকার তোমাদের। ব্যাস এইটুকুই আমার তোমাদের কাছে আশা। তোমরা আমার জন্য আর আমি তোমাদের জন্য। কাকার একটু বেশি তাড়া আছে, কাকা চলে যাক। আটকে দিয়েছিল লরিটা আমাদেরকে। আসলে বাদলা রোড তো সিঙ্গেল রোড হিসেব মতো, ডবল রোড কিন্তু ওকে গ্র্যাস করে নিয়েছে পাবলিকে।
গাড়ি ফাড়ি রেখে আর এটা সেটা এইসব, এই কারণেই তো সমস্যাটা হয়। বর্ধমান শহর। তো বন্ধুরা, তোমরা কে কে ভদ্রেশ্বর সরি বক্রেশ্বর এবং ম্যাসেঞ্জার গেছো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা একদম সত্যি কথা বলতে প্রথমবার যাচ্ছি, এবং সেটাও আবার বাইকে। এটা একটা স্বপ্ন, সেটাও আবার তোমাদেরকে নিই। ওই দিকে যেতে হবে বলছে। আচ্ছা, এই দিকে যেতে হবে। এইটা দিয়ে তো, ওইটা দিয়ে যাবো তো। হাত দেখা। सोना सोना है जहां अब जाऊं मैं कहां बस इतना मुझे समझा जा। এই তো সিউড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এবার আমরা ধরে নিয়েছি সিউড়ি রোড ফ্রম বীরভূম। সিউড়ি, বোলপুর, শান্তিনিকেতন, সেই রোড আমরা ধরে নিয়েছি। এবার এই রোডটা কেমন হবে সেটাই আমার দেখার, এবং তোমাদেরও হয়তো দেখার ইচ্ছে আছে। জানি রাস্তাঘাট দেখতে ভালো লাগে না। ও এটা কি? ও আচ্ছা, এইটা 101 শিব মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইয়েতে দেখেছিলাম, মানে ব্লগে দেখেছি, ভিডিওতে দেখেছি। যাকে রোড ভালোই আছে, অসুবিধা নেই। দেখো এগুলো একটা হচ্ছে সব হাইওয়ে রোড। হ্যাঁ, এই রোডগুলো যদি না ভালো থাকে খুবই সমস্যা। বোলপুর 48 কিলোমিটার এখান থেকে। গাড়ি টপ স্পিডে ছুটবে, কোনো অসুবিধা নেই। তো গাইজ, আমরা বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি আমাদের 73 কিলোমিটার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে মোটামুটি হচ্ছে বক্রেশ্বর ড্যাম হচ্ছে ওই 158 কিলোমিটার লাগভাগ এরকম দেখাচ্ছিল, আর ম্যাসেঞ্জার হচ্ছে প্রায় 200 কিলোমিটার। দেখো এর কীর্তি দেখো। তাহলে এই কারণেই তো সমস্যাগুলো হয়। এই যে মানে এগুলোকে নিয়ে যাচ্ছে এইভাবে, যে কোনো সময় পড়ে যেতে পারে, হাওয়া লেগে দড়ি কেটে যেতে পারে। এখানেও একটা মনে হচ্ছে কোনো একটা ভ্রমণের স্থান বা যা কিছু হবে, সংস্থা কিছু। তো এদিকে হচ্ছে একদম ফাঁকা মাঠ, ঝাঁঝা করছে, আর শম্ভু লাঠি নিয়ে দৌড়চ্ছে বাঘের পিছনে। সেই ইয়েতেই যাচ্ছি আমরা ছোটবেলায় পড়েছিলাম গল্প শম্ভুর, সেই বোলপুর। গাইজ, আমরা মাঝখানেক আগে আমি আর আরেকজন গেছিলাম আমরা ইয়েতে দীঘায়। তোরা কেমন আসছে দেখে দাদা কারগুলো, মানে যেন ওর বাপেদের রোড। আর আমরা বিয়ের রোডটা ওদের জন্যই, আর আমরা হচ্ছে বিয়ের
মানে বুঝে নাও। আর একটু খালি চালিয়ে আমি সোমনাথকে দিয়ে দেবো, তারপরে ও চালাবে। তারপরে সেই বোলপুরের কাছাকাছি গিয়ে পৌঁছালে আবার আমি চালাবো। মেন লাইন দিল্লি, নর্থ ইস্ট। মালগাড়ি দাঁড়িয়ে দিয়েছে আমাদের জন্য। এখানটা একটু রাস্তাটা খারাপ আছে। ফাইনালি আমরা বেরিয়েই পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই ট্যুরটা আমার অতটা ইচ্ছে ছিল না। সোমনাথ না জোর করলে হয়তো বেরোতুম না, কারণ এমনিতেই তোমাদেরকে আমি বললাম যে আমার সামনে একটা বাড়িতে বিশাল বড় কাজ আছে, অনেক খরচার ব্যাপার আছে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমার বেরোবার ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম যে আমার বাড়ির কাজ মিটে গেলে তারপরে কোথাও গেলে যাব। তো যাবো তো বটেই, মানে বেরোবো তো বটেই, বেরোবো না যে তা নয়, বাট কাজটা মিটে গেলে তারপরে বেরোবো, এরকম একটা টার্গেট ছিল। কিন্তু সোমনাথ ছাড়লো না। দুদিন ছুটি আছে, বাম্পার। বাম্পারগুলোকে কালার করে দিলে ভালো হয়, নাহলে দেখতেই পাওয়া যায় না শালা বাম্পারগুলোকে। কুত্তা কুত্তা হয়তো সাবধান, আমার প্রচুর ভয় লাগে সত্যি কথা বলতে। কত কাদা রাস্তায় দেখ, মানে ওই ধান কেটেছে তো। দাঁড়াবো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাপরে, এখানে আবার একটা কি মাজার। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছালাম ওর গ্রাম। আর এখানে আমরা ভাবছি যে নাস্তা টাস্তাগুলো করে নেবো। কটা বাজছে রে? 9টা। সময়? হ্যাঁ ঘড়ির কাঁটায় কাঁটায় 9টা। পুরো 9টা। তো সময় হয়ে গেছে পুরো 9টা। আর আমরা এইখানে দেখো এই যে নাস্তা করছি, আমরা এখানে আমাদের নাস্তাটা সেরে নেবো। একদম রোডের ধারেই এই দোকানটা। আমরা পার করলাম গুসকারা, আর এখন সময় হয়ে গেছে 9:41। আর সামনে আমাদের আসছে বোলপুর। তার আগে আমরা পার করব অজয় নদী। অজয় নদীর বান ডেকেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে, সেই অজয় নদী। তো এখন এখান থেকে আর বোলপুরের ব্যাক, মানে বোলপুর সিটির আগে আমরা ইলাম বাজারের দিকে বেঁকে যাব। তো ওই ব্যাগটা এখান থেকে দেখাচ্ছে 17 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালোই আছে, ঘন্টায় 60 কিলোমিটার আমাদের স্পিড আছে। মোটামুটি 9টা 8:30 9টার পর থেকে ওয়েদারটা স্বচ্ছ হলো। তার আগে প্রচুর কুয়াশা ছিল, কুয়াশায় গাড়ি চালানো খুবই অসুবিধা।
বিশেষ করে বাইকের ক্ষেত্রে, কারণ কুয়াশাটা গায়ে লাগে তো বডি ভেজে, সোয়েটার জ্যাকেট এটা সেটা যা পরে থাকে সেটাই ভিজবে। কুয়াশা মানে তো যেমন তেমন কুয়াশা নয়, তুষারপাতের মতন কুয়াশা ঝরছিল, সেটা তোমরা দেখেইছো কী হারে সকালে কুয়াশা ঝরছিল। আর এদিকে রাস্তা যদি বলি তো রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা NH, এটা একটা ন্যাশনাল হাইওয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকছে এই রোডটাই, ওই জন্য এটা ন্যাশনাল হাইওয়ে। স্টেট পার করা মানেই সেটা ন্যাশনাল হাইওয়ে হয়, আর যেটা স্টেটের মধ্যেই হয় সেটা শুধু হাইওয়ে হয়। তবে ন্যাশনাল হাইওয়ের মধ্যে এতটাই ইয়ে করা আছে, বাম্পার করা আছে, যেটা কিন্তু মোটেই ঠিক নয়। যেটা ন্যাশনাল হাইওয়ে তাতে এত বাম্পার হবে কেন, এত ব্রেকার হবে কেন, এটা একটা সমস্যা। প্রচণ্ড হারে মানে বাম্পার করা আছে, আর যেখানে করা আছে তো একবারে 20টা 30টা করে। আমরা যখন অযোধ্যায় গেছিলাম, অযোধ্যার রাস্তায় আমরা দেখেছি ওদিকের আমরা পার করছি দেবগ্রাম, মানে ওদিকের আমরা বাম্পারগুলো দেখেছি যে মানে হালকা হালকা করে উঁচু করা আছে, হালকা গোল গোল করা আছে, মানে খুব সুন্দর, একটা দারুণ সেফে, যেটা আমাদের এই রাস্তার মধ্যে আমরা মোটেই দেখতে পাচ্ছি না। গলিগ্রাম, এখানে প্রচুর গলি আছে, তার মানে এই গ্রামে মোটেই ঢোকা যাবে না, গলিতে হারিয়ে যাবে। আর একটা দারুণ ব্যাপার হচ্ছে এদিকে যে মানে প্রচুর বড় বড় ফাঁকা ফাঁকা মাঠ আছে, কিন্তু আমাদের দিক থেকে অনেকে ধান কাটতে আসে এদিকে মেশিন নিয়ে, তো কেন আসে এবার বুঝতে পারছি। মনের মধ্যে কোয়েশ্চেন আসতো যে ওরা সবাই ধান কাটতে চলে যাচ্ছে বর্ধমানে, পূর্ব বর্ধমান নাহলে পশ্চিম বর্ধমান, বোলপুরা 17 কিলোমিটার দেখাচ্ছে। তার আগেই আমরা পার করবো অজয় নদী। মেনলি আমার টার্গেট হচ্ছে যে অজয় নদীটা আমি তোমাদেরকে দেখাবো, ওই দিকটা দেখাবো তোমাদের কেমন। এদিকের মাঠ দেখতে পাচ্ছ তো, কি বড় বড় মাঠ, শুরু হলে শেষ হবে না। এদিকে বসতিটা কম আর মাঠটা বেশি দেখতে পাচ্ছি। এরকম কত বড় বড় মাঠ। কুকুর হইতে সাবধান, সামনে কুকুর, কারণ ওদের বিশ্বাস নেই যে কোনো সময় ওরা ব্যাগ মারে। এইখানটা মনে হচ্ছে একটু খারাপ রাস্তা হতে পারে। এইখানটা একটু ব্যাক আছে রাস্তাটা, ভালোই, মানে গ্রাম ঢুকছে তো, গ্রামের সাইডে রাস্তাগুলো জেনারেলি হয়। আলমগীর সংকীর্ণ রোড সামনে। বটগ্রামে কুকুর মরে গেছে গো, কুকুরটাকে চেপে দিয়েছে পুরো, কিছু করার থাকে না। এগুলো বড় লরির সামনে পড়ে যায়, আমাদের সামনে পড়ে মানে তো আমরাই পড়ে যাবো। এবার ফোন করেই যাচ্ছে, কেটে দিয়েছে এবার। এখানে রাস্তাটা মনে হচ্ছে নতুন করে তৈরি করছে,
অ্যাকচুয়ালি ওই যে নতুন একটা ব্রিজ হচ্ছে বা ফ্লাইওভার হচ্ছে, যাই কিছু তারই কাজ চলছে। এইখানটা রাস্তাটা খারাপ আছে, একটু কাদা হয়ে আছে, পিছলাবার ভয়। শালা পিচের উপরে কাদা। এই রাস্তাতে জড়ে যেতে পারো না, অ্যাম্বুলেন্সই হোক আর যেই হোক। এই যে উপরে দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, তার কারণেই রাস্তাটাকে আর এদিকে ঠিক করেনি গো, সাইড দিয়ে করে দিয়েছে। ও ভাই সাব কি রাস্তা! রেল লাইনের উপরে ফ্লাইওভারটা হচ্ছে। এটা তেমন ওই নর্থের রেল লাইনটা, যেটা উত্তর বাংলায় চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? এখানটা কাজ চলছে আর কি, ওই ফ্লাইওভারটা হচ্ছে, ওর কারণে এখানটা খারাপ হয়ে আছে। তো গাইজ ফাইনালি আমরা এবার পার করব অজয় নদী, আর অজয় নদী পার করার পরেই আমরা প্রবেশ করব বোলপুর। এখন বোলপুরেও প্রচুর লোক বেড়াতে আসবে। আমরাও এসেছিলাম বোলপুরেও মানে সারাদিন ঘোরার মতন বা একদিন স্টে করার মতন প্রচুর স্পট আছে, জায়গা আছে, যেগুলো ভালোভাবে ঘুরে আরামসে দেখা যাবে। জেনারেলি আমার মনে হয় একদিন স্টে করে যদি ঘোরা হয় তাতে বেস্ট হবে বোলপুরটা। ইচ্ছা আছে পরে আবার আসবো বোলপুর, অ্যান্ড তোমাদেরকে দেখাবো আমি বোলপুর ঘুরেও। দেখা যাক সেই স্বপ্ন কবে পূর্ণ হয়। এরা হচ্ছে গাঁওবাজারি বলি তো, কেন বলতো, মানে এটা তো একটা টার্ন, ওরা এইরকম জায়গায় কিন্তু ওদের ওভারটেক করা উচিত নয়। ওই কারণেই আরো হয়, অ্যাক্সিডেন্ট হয়, যে ব্যাগ মোড়ে ওভারটেক করছে। আলাদা দাঁড় করে জুতো করে দিতে হবে। তো গাইস এই হচ্ছে অজয় নদী। এ যখন বানটাকে সব কিছু নিয়ে চলে যায়, এই হচ্ছে সেই অজয় নদী। বেশ বড় ব্রিজটা অজয় নদীর উপরে। অজয় নদী নয়, অজয় নদ, সরি অজয় নদ। এখানে প্রচুর বালি পাওয়া যায়, বালি। ওই যে বালি তুলে ছড়াতে যাচ্ছে, জল ছড়াতেই যাচ্ছে রাস্তা। ভালোই হচ্ছে, ধুলো উড়বে না। চটা উঠে গেছে রাস্তায়, মানে ব্রিজের উপরে চটা উঠে গেছে, ভেরি ব্যাড। ব্রিজের উপরে রাস্তা খারাপ থাকলে খুব অসুবিধে। এক তো ব্রিজের উপর লোড পড়বে, গাড়ি জ্যাম হবে। এটা কি ঠিক না ভুল? এই যে এইভাবে বালি তুলে নিয়ে জল ছড়াতে যাচ্ছে। দেখো, আমার এটা জানা নেই আইনের ব্যাপারে। তোমরা যদি জানো তো কেউ কমেন্ট করে জানাবে, যদি এই সিটটা তোমাদের নজরে পড়ে। তো
তো গাইস ফাইনালি আমরা পার করলাম অজয় নদ। এবার পার করছি ডাম্পার। এবার কল্যাণ গ্রাম আসবে, কল্যাণ গ্রাম। ওই হচ্ছে বোলপুর, তাই তো? বোলপুর সিটি। মুন্না ব্রেক। ও এইটা ঠেকে গেছিল, এইটা ও ঠেকে যাওয়ারই কথা এরকম বাম্পার হলে। আরে এরকম হাইওয়ে রোডে এরকম বাম্পার করার থেকে তো আমার মনে হয় দেয়াল তুলে দেওয়া দরকার। দেয়াল তুলে দিক, যাতে দেওয়া হবে না। আর चमका चमका ব্যাক আসবে। इसको देखिए, ये तो सही जा रहा है बिल्कुल। वाह, रायपुर। গাইস আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ইলামবাজার রোড ধরবো। ইলামবাজারের বালি বিখ্যাত, মানে সব থেকে ভালো বালি ইলামবাজারে। এইটা হ্যাঁ, এগুলো ঠেকে যাওয়ারই কথা। এই যে যা বাম্পার, এটা কি কলেজ টলেজ হবে নাকি? ইউনিভার্সিটি? বাংলা বিশ্ববিদ্যালয়। ও হ্যাঁ, ওইটা ঠিকই আন্দাজ করেছি যে কোনো কলেজ টলেজ হবে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ছেলে মানুষের কথা। বিশ্ব বাংলার বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। এগুলো থাকার জন্য, তাই তো? এগুলো স্টুডেন্টদের থাকার জন্য কটেজ করেছে, ওই জন্য ফাঁকা ফাঁকা। দারুণ হেভি লাগছে বল, দারুণ ডিজাইনে করেছে কটেজগুলো। ইলামবাজার 14 কিলোমিটার এখান থেকে। এই হচ্ছে সেই চৌমাথা, সোজা চলে যাচ্ছে বোলপুর সিটি। আর আমরা এখান থেকে লেফট টার্ন নেব। যাই বল, এখানে বাম্পার কিন্তু একদম ভালো নয়। আমার পছন্দ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস ফাইনালি আমরা ধরলাম ইলামবাজার রোড, মানে এই রোডটাই ফাইনালি আমরা ধরে একদম চলে যাব বক্রেশ্বর পর্যন্ত। অ্যাকচুয়ালি এটা বক্রেশ্বর হাইওয়ে বলা যেতে পারে আমাদের ভাষায়। গাইস এই রোডগুলোর ধারে ধারে অনেক জায়গায় কিন্তু খেজুরের রস পাওয়া যায়, মানে একদম পিওর, যেটা খেজুরের রস বা খেজুরের গুড় ইত্যাদি ইত্যাদি একদম পিওর পাওয়া যায়, অরিজিনাল, কোনো ভেজাল থাকবে না। এই রাস্তাটা ধার দিয়ে যেতে যেতে দেখতে পাওয়া যায় অনেক। তো যদি আমরা দেখতে পাই তো দেখাবো তোমাদেরকে। অ্যান্ড মানে ওই ইয়ের দিকে, বক্রেশ্বরের দিকে, ওই দিকে কিন্তু আমি আছে শুনেছি এরকম। ইলামবাজার 11 কিলোমিটার এখান থেকে।
আর রাস্তাটা একদম সোজা। আর এই রাস্তাটা মানে আমরা অজয় নদীর ডান দিক দিয়ে, মানে পূর্ব পাড় দিয়ে আর কি, পূর্ব নয় সরি উত্তর পাড় দিয়ে হবে, উত্তর পাড় দিয়ে আমরা যাচ্ছি কন্টিনিউ। আর এই যে রোডটা কিন্তু খুব সুন্দর হলে কি হবে, মানে এই ধান কাটার সময় সব ট্র্যাক্টর গেছে তো কাদাই এরকম হয়ে গেছে, নাহলে রোডটা কিন্তু খুব সুন্দর এবং খুব সুন্দর লেভেলটাও। গাড়ি অনেকটা বাইক, মানে আমাদের পাতলা চাকার বাইক হলেও বাইক কিন্তু স্মুথ যাচ্ছে। দূরে যখন ওই কাদাগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো বসে গেছে, দেখে মনে হচ্ছে যেন খোঁড়া আছে রাস্তা, কিন্তু রাস্তা খোঁড়া নেই, অ্যাকচুয়ালি এই কাদাগুলোর জন্য, মাটিগুলোর জন্য এরকম লাগছে। দুটো গরুর গাড়ি দেখতে পেলাম, এখন আর গরুর গাড়ি দেখাই যায় না। শালবন, জয়পুর জঙ্গল, এগুলো কি গাছ রে? শাল গাছ? এটা কি জঙ্গল? এটা কি জঙ্গল? দেখ না, দারুণ লাগছে কিন্তু এখানটা। নাম দেওয়া নেই? ও বনভিলা। ও তো গাইস, এই জায়গাটার নাম হচ্ছে বনভিলা। খুব সুন্দর একটা জঙ্গল রয়েছে, দারুণ লাগছে, মানে একদম, মানে কি বলবো, বিখ্যাত পরিবেশ, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, তার মাঝখান দিয়ে কালো রাস্তা, ঝকঝকে কালো রাস্তা, খুব সুন্দর লাগছে। দাঁড়াবো? বাঘ টাঘ নেই তো? বলছি বাঘ টাঘ বেরোবে না তো? বাঘ টাঘ বেরোবে না তো? তো গাইজ, এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো তোলা হলো, খুব সুন্দর লাগছিল জায়গাটা, কিন্তু খুব সুন্দর লাগছে, একদম মানে শান্ত পরিবেশ, জঙ্গলের পরিবেশ যেমন হয় আর কি, খুব সুন্দর পরিবেশ। জঙ্গল ভাই, সুন্দর একটা অক্সিজেন, একদম পরিষ্কার অক্সিজেন, ক্লিয়ার। ফিল্টার অক্সিজেন, এখানে ফিল্টার অক্সিজেন পাওয়া যাবে। এবং অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু এখানে, দাঁড়িয়ে ফটো তুলছে, জায়গাটার মজা নিচ্ছে। ধল্লা, জায়গাটার নাম হচ্ছে ধল্লা। জঙ্গলটা মোটামুটি একটু উঁচুতে, এই যে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, বুঝতে পারছো? প্রথমে উঠলাম ওদিক থেকে, ওঠার পরে জঙ্গলটা স্টার্ট হলো, এবার দেখো নিচের দিকে নেমে যাচ্ছি।
এখানে ফিস্ট করতে এসছে, পিকনিক পিকনিক করার মতো জায়গা, তবে ভাগ ভাগ বেরিয়ে পড়লেই ভয়। বনের পুকুর, এইদিকে বনের পুকুর চলে যাচ্ছে। কবি কথাটি ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে কালো রাস্তা, একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ফিলিংস। তো গাইস জঙ্গলটা নানা করে কম করে হলেও মোটামুটি 4-5 কিলোমিটার তো হবেই, কারণ অলরেডি আমরা 2-3 কিলোমিটার পার করে চলে এসেছি। আর আমরা মোটামুটি সকাল থেকে 133 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, সময় হয়ে গেছে 10:30টা। এরা কারা? এই দেখো এইখানে হচ্ছে স্পট, পিকনিক স্পট। এই যে প্রচুর পিকনিক স্পট আছে, এই যে প্রচুর পিকনিক করতে এসছে এখানে। আর আমরা ঢুকছি ইলাম বাজার। তো গাইজ আমরা এখন এই জায়গায় দাঁড়িয়েছিলাম, চা খেলাম এই দোকানে। আর আমাদের রাস্তার বেশি নেই, দুবরাজপুরের কাছাকাছি চলে এসেছি মোটামুটি। আর দুবরাজপুর 6 কিলোমিটার দেখাচ্ছে। এই রাস্তাটায় প্রচুর বাম্পার আছে, এবং শুধু বাম্পার নয়, মানে বড় বড় বাম্পার, দেওয়াল তুলে দেওয়ার মতন বাম্পার। তো আমরা আগে গিয়ে ভাবছি হোটেলটা দেখে নেবো থাকার জন্য, এবং তারপরে বেরোবো। আর আমাদের চান টানও করা হয়নি গো, তো চান টানও সেরে নেবো। এই রাস্তার মাঝখানে এটা তো ঠিক নয়। সেই তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আছে এরকম করে, কোন সময় কি হবে। প্রচুর বাম্পার, প্রচুর। আর বাম্পার তো নয়, মানে পাঁচিল, হ্যাঁ फांसी का फंदा है बिल्कुल सही बात है। তো আমরা এখন আছি ইয়েতে বীরভূম জেলায়। আমরা এখন বীরভূম জেলার মধ্যে দিয়ে যাচ্ছি। ধান জমি যদি দেখতে হয় তো এই দিকেই দেখা যাবে, মানে মাঠ শুরু হলে আর শেষ হওয়ার নাম নেই। দেখো সব ধান কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো 2 ফসলি কিন্তু ধান জমি সব। আলু টালু আমার মনে হয় না। এমনিতে হচ্ছে হুগলি জেলা আলু চাষে 1 নম্বর, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এগুলো সব 2 ফসলি ধান জমি, মানে এই ধানটা হয় এবং এর সঙ্গে বোরোটা হয়। এই জন্য রাস্তায় খালি কাদা, মানে কাদা বসে গেছে। এখানে একটা ছোটখাটো জঙ্গল দেখতে পাচ্ছি। দুবরাজপুর 3 কিলোমিটার, আর বক্রেশ্বর ড্যাম হচ্ছে 7 কিলোমিটার। এটা হচ্ছে হেতমপুর। আমাদের হুগলিতে যেমন প্রচুর ঘন ঘন গ্রাম, আর এদিকে হচ্ছে পাতলা পাতলা গ্রাম। আর
মোটামুটি উঁচু নিচু রাস্তা, কখনো উঁচু কখনো নিচু। পাহাড়ি এলাকা তো পড়ছে আস্তে আস্তে। মানে ঝাড়খণ্ড মানে হচ্ছে বেশিরভাগটাই পাহাড়, সব পাহাড়ি এলাকা। তবে পাহাড়ি এলাকায় রোড ভালো হয়, কারণ টেকসই হয় রোড, মেনটেন্স খরচা কম পাহাড়ি এলাকার রোডে। 60+ স্পিড আছে, নর্মাল স্পিড। ময় 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 ময়, ওরে বাবরে। সিউড়ি 14 কিলোমিটার, রামপুর হাট 102 কিলোমিটার, রানীগঞ্জ 22 কিলোমিটার। ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। তো গাইজ আমরা ফাইনালি ড্যাম রোড ধরে নিয়েছি। হ্যাঁ, ও রেল লাইন পার হতে হবে আমাদেরকে, তাই তো? গেট বন্ধ, নিচে দিয়ে করা আছে মনে হচ্ছে। সাবওয়ে আছে, বুঝছো? সাবওয়ে দিয়ে যাবো আমরা, সাবওয়ে। খুব সুন্দর সাবওয়ে করা আছে। এগুলোই জল জমে থাকার ভয়। পা নামালে হবে না, বলি তো। এরি কি অবস্থা! সাবওয়ে তো বড় বড় গর্ত হয়ে আছে, মানে বিপজ্জনক সাবওয়ে। গবাং করে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, গবাং করে ঢুকে গেছে, আমি তো বুঝতে পারিনি ওইরকম গর্ত আছে ওতে। কি অবস্থা সাবওয়ের, ওইরকম অবস্থা। এইদিকে কি খতরনাক রোড বক্রেশ্বর ড্যামের। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। মানে ওই ইয়েটা কি অবস্থা, ড্যাম ইয়েটা, সাবওয়েটা, ওইটাই বলতে চাইছি আর কি। আবার জঙ্গল, জয়পুর জঙ্গল, আকাশবাণী জঙ্গল এটা। চলে এসেছি, ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। এই যে দেখতে পাচ্ছ, বক্রেশ্বর ড্যামে চলে এসেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গাইজ এই হচ্ছে বক্রেশ্বর ড্যাম। কেমন লাগছে বলো বক্রেশ্বর ড্যাম? বক্রেশ্বর ড্যাম পিকনিক, হ্যাঁ পিকনিক করার টাইম এখন, ভালোই বড়, জলটা কম আছে এখন। হ্যাঁ
তাহলে এই ড্যামের জলেই নাইবি বলছিস তো নাকি? এ শালা পাগলা হয়ে যাবো, পাগলা কুত্তাকে ছেড়ে দিলে ওরা বলে নাই বলে খেতে। তোর কাশিটা ভালো হয়ে যাবে বুঝলি তো। তো গাইস এই হচ্ছে বক্রেশ্বরের ড্যাম, আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে বক্রেশ্বরের পাওয়ার হাউস। এইখান থেকেই জল যায় ওখানে। পাওয়ার হাউসে যে জলের প্রয়োজন হয় এই ড্যাম থেকেই জলটা নিয়ে যাওয়া হয়। আন্ডারলাইন করা আছে জলের নিয়ে যাওয়ার জন্য, সেইখান দিয়েই জলটা যায়। ওই এই ড্যাম পার হয়ে চলে যাবি তারপরে বলছিস তো ইয়ে হোটেল পাওয়া যাবে নাকি? হোটেল যাবো, হ্যাঁ হোটেল পাবো। সেটাই তো। বাহ, এই তো 11টা 12টা বাজে। আমাদের বক্রেশ্বর ড্যাম তো দেখা হয়েই যাচ্ছে। ওইখানে গিয়ে দাঁড়াবো আমরা, তারপরে ফটো ফটো তোলা হবে। ওইটা দিয়ে আসছে নিচে রাস্তাটা দিয়ে যাবে, ওইটা দিয়ে মাঝে রাস্তাটা দিয়ে। আচ্ছা। দুটো খেলে গেছে। আর মাথার কাছে দুটো খেলে পেটে ভরে যাবে তো। হ্যাঁ, দারুণ করা আছে। আপার ড্যামের থেকে বলে বড় ড্যাম। বড়, হ্যাঁ। এই রোডটা তো অনেক। এ দেখো পাতি হাঁস কত না, রাজু হাঁস এগুলো? ওই কি হাঁস এগুলো? রাজু হাঁস না পাতি হাঁস? এ অত বড় বড়? আই তো এইগুলো পাতি হাঁস, ছোট ছোট গুলো। এই পানকৌড়ি এরকম নয়। তো ভাই দেখতে পাচ্ছ এই যে সব বসে আছে বক্রেশ্বর ড্যামে। এই দেখো এরা ছবি তুলছে পিলার ধরে। ওই নিচে সব পিকনিক করছে, পিকনিকের স্পট রয়েছে। হ্যাঁ, নীল নির্জন। নির্জন ড্যাম একটা আছে। ও এই হচ্ছে বক্রেশ্বর ড্যামের গেট। এখান থেকে জল খোলা হয়। আর বক্রেশ্বরী নদী উপরে তৈরি হয়েছে এই ড্যামটি। এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবি না? তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি বক্রেশ্বর ড্যাম। তো তোমরা দেখলে আমরা বক্রেশ্বর ড্যামের রোড ধরে এলুম। আর এই হচ্ছে বক্রেশ্বর ড্যাম, আর এই দূরেই আছে বক্রেশ্বর পাওয়ার হাউস। মানে এই ড্যামের জল ওখান থেকে নিয়ে গিয়ে ওখানে ইলেকট্রিক তৈরি হয়, এবং এইখানেও মোটর সটর লাগানো আছে, যেটা মানে জলবিদ্যুৎ তৈরি হয়, সেটা এখান থেকেই তৈরি হয়। আর এই ড্যামটা বেশ বড়ই। ড্যামের রাস্তাটা বিশেষ করে খুব সুন্দর করা আছে। এই দেখো ওই দূর পর্যন্ত চলে যাচ্ছে একদম এই ড্যামের রাস্তাটা। ওইদিকে গিয়েও মানে ঘুরে আসবো আমরা, তো ওই দিকেও যাওয়া যাবে। আর আমরা এলাম এই দিক থেকে। তো এই হলো বক্রেশ্বর ড্যাম।